আমার কত সৌভাগ্য, আপনার মতো একজন লোক আমার সঙ্গে দেখা করার জন্য আমার আস্থানায় এসেছেন। আমি আপনাকে কি দিয়ে আপ্যায়ন করব সেটাই তো বুঝতে পারছি না। দেখো, আমি তোমার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি জানি যে এটা তুমি ছাড়া আর কেউ পারবে না। আমিও চাই তুমি ভালো পথে ফিরে আসো। কেন স্যার, আমি কি কোনো খারাপ পথে আছি যে আপনি ভালো পথে ফিরে আসার কথা বলছেন? হ্যাঁ, আমি মাফিয়া, তাই বলে কি আমি কারো কোনো ক্ষতি করেছি? আমি তাদেরকেই ক্ষতি করি যারা এই সমাজের চোখে ধুলো দিয়ে আপনাদের মাথায় ওঠে নেচে খায়। দেখো, আমি এখন সবকিছু মেনে নিচ্ছি। তুমি যে কথাগুলো বলছো সেগুলো আসলেই সত্যি। আসলে আমাদের হাত পা বাঁধা, তাই আমরা কোনো কিছু করতে পারি না। আমি চাই তুমি একটা দেশের জন্য বড় ধরনের কাজ করবে। এটা শুধু আমি না, আমাদের ডিপার্টমেন্টের সকলেই চাই। বুঝতে পারছি না আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন। একটু ভালো করে বুঝিয়ে বললে আমার বুঝতে সুবিধা হতো। আমি আবার আপনাদের মতো এত ভালো বুঝতে পারি না। শোনো, তোমার বাবা ছিলেন একজন সিআইডি অফিসার, অনেক সৎ এবং নীতিবান অফিসার ছিলেন। আমরা পুরো ডিপার্টমেন্টের লোক জানি যে তুমি মাফিয়া, ঠিক আছে, তোমার কথায় পুরো আন্ডারওয়ার্ল্ড চলে। আমরা চাই তুমি সিআইডিতে ফিরে আসো। তুমি যে এই কাজগুলো তুমি এখন করছো সেগুলো বেআইনিভাবে, আইনের চোখে এগুলো ঠিক নয়। কিন্তু তুমি যদি একজন সিআইডি অফিসার হয়ে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দাও, তাহলে তোমার বাবার আত্মার শান্তি পাবে, তুমিও মানুষের কাছে অন্যভাবে পরিচয় হয়ে উঠবে। আকাশ কথাটা শুনে চেয়ার থেকে উঠে বসে পড়ে, কারণ সে একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, আর একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিংকে সিআইডি অফিসার হিসেবে তৈরি করা এটা অনেক বড় একটা কাজ। আকাশ কি পারবে এই দায়িত্ব সামলানোর জন্য, সবকিছু ফিরিয়ে দিয়ে আবার নতুন জীবনে ফিরে আসার জন্য? দেখো, তুমি মানুষের জন্য অনেক কিছুই করেছো, মানুষের উপকার করছো, কিন্তু তুমি যে আইন নিজের হাতে তুলে নিয়েছো এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আর এটা ঠিক যে তুমি ছাড়া অন্য কেউ, ওই মানুষগুলোর কেউ কিছু করতে পারবে না। তাই সবকিছু চিন্তা ভাবনা করেই বলছি, তুমি ছদ্মবেশে ভার্সিটিতে যাবে। তুমি একজন মাফিয়া কিং, সেই পরিচয় তুমি কখনোই দেবে না। বলে যাবে যে তুমি একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। আজকে থেকে তোমার পরিচয় হবে একজন সিআইডি অফিসার। ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। শুধুমাত্র আমার বাবার কথা চিন্তা করে আমি একমাত্র রাজি হয়েছি, আর এই দেশের মানুষগুলোর জন্য। কারণ আমি জানি ওই ডেভিড কিং, ওর ঠিকানা আপনারা কেউ জানতে পারবেন না কখনোই। ঠিক আছে, তাহলে তোমাকে আমি সর্বোচ্চ পাওয়ার দিয়ে তোমাকে একটা ভার্সিটিতে পাঠিয়ে দিয়েছি। কারণ ওই ভার্সিটি থেকেই তোমাকে শুরু করতে হবে। সবকিছু পেছনে যা করেছো সবকিছুই ভুলে যাও, নতুন করে শুরু করো। গুড লাক। একদিন আকাশ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা না করেই এক প্রকার দৌড়তে দৌড়তে ভার্সিটিতে চলে আসলো। আকাশের ভার্সিটিতে আসতেই সবাই আকাশের দিকে এমন করে তাকাচ্ছে, মনে হয় আকাশ ভিন্ন কোনো গ্রহ থেকে এসেছে। এটা আর নতুন কিছু না, যেদিন ভার্সিটিতে প্রথম এসেছিল সেদিন থেকেই আকাশের দিকে এমন করে থাকে। তাড়াতাড়ি করে ক্লাসে যেতে লাগলো। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল, মেজাজটা খারাপ হয়ে গেল। তারপর তাকিয়ে দেখি ভার্সিটির সেই রাগী বজ্জাত মেয়েটা আকাশ। মেয়েটার সাথে দেখা হোক না হোক এটাই আকাশ সবসময় চায়। এবার বুঝতে পারলো সে নিচে থেকেই আকাশকে অপমান করার জন্য ধাক্কা দিয়েছে। আকাশ কোনো কিছু না বলে উঠে মাথা নিচু করে চলে যেতে লাগলো। আর তখন আকাশকে পেছন থেকে ডাক দিল, বাধ্য হয়ে কাছে গেল। তখন আকাশকে বলতে লাগলো, তোর সাহস তো কম না, তুই আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস? এই খ্যাতের বাচ্চা খ্যাত, এদিকে আয়। তুই আমাকে চিনিস? আমি চাইলে তোকে এখন কি করতে পারি? আরে আপু, আমি তো আপনাকে দেখতে পাইনি, তাহলে আপনি কেন শুধু শুধু এমনটা করছেন? আর দোষটা তো আমার নয়, দোষটা হলো আপনার। আপনি নিজেই তো আমাকে ধাক্কা দিয়েছেন, তাই না? তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমি তোকে ধাক্কা দিয়েছি? তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপর কথা বলিস।
আজ পর্যন্ত কলেজের কেউ আমাকে এসব কথা বলার সাহস পায়নি। দাঁড়া, তোকে দেখাচ্ছি। তারপর আমি ছেলেটাকে একটা থাপ্পড় মারলাম। দেখুন, আপনি আমাকে শুধু শুধু থাপ্পড় মারলেন। আমি কোনো রকম অন্যায় করিনি, তবুও আপনি আমাকে থাপ্পড় মারলেন। এটার জন্য আপনাকে একদিন ঠিকই জবাব দিতে হবে। কাউকে শুধু শুধু আঘাত করা এটা অনেক বড় অন্যায় এবং অনেক বড় পাপ। তোর কথা হলো তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, আর আমাকে ধাক্কা দিয়ে তুই আবার বড় বড় কথা বলছিস। আজ পর্যন্ত কেউ আমার মুখের উপর কথা বলে নাই, তুই প্রথম আমার মুখের উপর কথা বললি। যা এখান থেকে, না হলে কিন্তু তোকে এখানে মেরে পুঁতে রেখে দেব। আজকে মনটা ভালো নেই, তাই তোকে ছেড়ে দিয়েছি, না হলে আজকে দেখিয়ে দিতাম। হ্যালো বন্ধুরা, যারা আমাদের গল্প শুনো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে কোনো এলাকার বড় ভাই তার ছোট বোনের জন্য আর্থিকভাবে কিছু সাহায্য চাচ্ছে। তার বোনের কিডনির সমস্যা। ডক্টর বলছে যে তার কিডনি চেঞ্জ করতে হবে। প্রায় 7 লক্ষ টাকা লাগবে কিডনি চেঞ্জ করতে, তাহলে সেই বোনটি সুস্থ হবে। কিন্তু তারা অনেক গরিব, তাদের পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তারা দিন আনে দিন খায়, তাদের কোনো জমানো টাকা নেই। তাই আপনারা যদি সাহায্য করেন তাহলে সেই বোনটিকে বাঁচানো সম্ভব হবে। তাই আপনারা প্লিজ যে যা পারেন সাহায্য করেন। বিকাশ, নগদ এবং ইসলামী ব্যাংক নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া আছে। আর কেউ যদি কোনো প্রকার ডকুমেন্ট দেখতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন। তাহলে চলেন এবার গল্পে ফেরা যাক। তারপর আকাশ সেখান থেকে চুপচাপ চলে আসলো। আর মেয়েটা হলো এই কলেজের সভাপতির একমাত্র মেয়ে, আদরের দুলালি, তাই এরকম করবেই। আর আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না। আসলে আকাশ ভুল করে মেয়েটার সঙ্গে ধাক্কা খায়। আর তারপর কি হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। তারপর আকাশ সোজা কাছে চলে আসলো, আর তামিমের কাছে আসার পর তামিম বলতে লাগলো, আরে দেখ দেখ, আমাদের মাঝে কে এসে হাজির হয়েছে। আমাদের মাঝে বিশিষ্ট ক্ষেত মশাই হাজির হয়েছে। দেখতে পুরোই পাগলের মতো মনে হয়। পাবনায় রেখে আসতে হবে। এই, তোদের না গাড়ি আছে? তাড়াতাড়ি করে এই ছেলেটাকে ধরে পাবনাতে নিয়ে আয়। আকাশ ওদের কথায় কোনো কথা বলল না, কারণ এরকম আকাশের সঙ্গে প্রতিদিনই করে। তারপরে হঠাৎ করে স্যার চলে আসলো, আর স্যার আসাতে সবাই দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে স্যারকে সালাম দিল, আর স্যার সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করে বসতে বলল। আর স্যার ক্লাস করাতে লাগলো। যথারীতি স্যার আকাশকে দাঁড় করালো, আর দাঁড় করিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে না আমি বলেছিলাম যে তুমি এসব কাপড় চোপড় পরে এই ভার্সিটিতে আসবে না। এরপর থেকে ভালো কাপড় চোপড় পরে আসবে, ঠিক আছে? স্যার, আমার ভালো কাপড় চোপড় পরার মতো কোনো সামর্থ্য নেই, তাই স্যার ভালো কাপড় চোপড় পরে আসতে পারবো না ভার্সিটিতে। আপনি এটার জন্য আমাকে ক্ষমা করবেন। তারপর স্যার আকাশকে আর কিচ্ছু বলল না, আর আকাশও বসে পড়ল। তারপর স্যার আবারও কাজ করাতে লাগলো, আর এভাবে সময়টা পার হয়ে গেল। আকাশ ক্লাস শেষ করে বের হতে যাবে, তখনই দেখে তামিম আকাশকে ডাক দিচ্ছে, আর আকাশ তার কাছে গেল। আর কাছে যেতেই তামিম আকাশকে থাপ্পড় মেরে বলল, কিরে, তুই কি চোখে দেখতে পারিস না? আমি যে এখান দিয়ে যাচ্ছি, আমাকে তো সালাম দেওয়ার কথা ছিল, কিন্তু তুই আমাকে সালাম না দিয়েই চলে যাচ্ছিস। দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। তারপর তামিম চলে গেল। আকাশ কোনো কিছুই বুঝতে পারল না। সবাই আকাশের সঙ্গে কেন যে এমনটা করে, আকাশ খেদ ভাবে আছে দেখে সবাই আকাশের সঙ্গে এমনটা করবে এটা আকাশ আগে থেকেই বুঝতে পারছিল। তারপর আকাশ কোনো কিচ্ছু না ভেবে চলে আসলো বাহিরে, আর বাহিরে এসে হেঁটে যাচ্ছে আকাশ বাসার দিকে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল, আর খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিতে লাগলো। আর তখনই স্যার আকাশকে কল দিল। স্যার আকাশকে কল দিয়ে বলতে লাগলো, আকাশ, তোমার কাজের কতদূর এগিয়েছো? আমি কিন্তু খুব দ্রুত সম্ভব এই কেসটার সমাধান চাই। এখানে সবকিছুই জট পাকিয়ে আছে, তোমার জটগুলো আগে খুলতে হবে।
বস, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আর আপনি কোনো চিন্তা করবেন না। আর স্যার, আমার মনে হচ্ছে যে এই কলেজের প্রিন্সিপাল, ওনাকে আমার অনেকটা সন্দেহ হচ্ছে। আমি যদি প্রমাণ হাতে পাই তাহলে কিন্তু ওনাকে সোজা উপরে পাঠিয়ে দেব। আমি তোমাকে নির্দেশ দিয়ে দিয়েছি যে এই কাজের সঙ্গে যারা যারা জড়িত আছে, এই খুনগুলোর পেছনে যারা যারা আছে, তাদের সবাইকে তুমি জীবিত অথবা মৃত ধরে আনার জন্য। তারপর আকাশ বসের সঙ্গে আরো কিছু কথা বলে কল কেটে দিল। আর কল কেটে দিয়ে আকাশ রেস্ট নিতে লাগলো। আর এভাবে সময়টা পার হয়ে গেল। রাতের বেলা আকাশ রেডি হয়ে বের হলো কলেজের উদ্দেশ্য এখন কলেজে গিয়ে আকাশকে সবটা ঘুরে ঘুরে দেখতে হবে। তারপর আকাশ চলে আসলো কলেজে। আর কলেজে এসে আকাশ ভিতরে চলে আসলো। আর ভিতরে এসেই এক এক করে সবটা জায়গা ভালো করে দেখতে লাগলো। আর দেখতে দেখতে চলে আসলো আকাশ প্রিন্সিপালের রুমের সামনে এসে আকাশ কিছুটা শব্দ পেল। আর শব্দটা পেয়ে আকাশ সতর্ক হয়ে গেল। তারপর আকাশ এক পা দুপা করে সামনে এগিয়ে যেতে লাগলো। আর এগিয়ে যেতেই আকাশ ভিতর থেকে একটা মেয়ে আর স্যারের শব্দ শুনতে পেল। আকাশ আরো কাছে এগিয়ে যেতে লাগলো। আকাশ দরজার কাছে চলে আসলো। তারপর দরজার কাছে এসে আকাশ একটা ফটো দিয়ে দেখতে লাগলো দুজনেই উলঙ্গ অবস্থায় বসে বসে মদ খাচ্ছে আর কথা বলছে। শোন, তুই এখন আমাকে যে সুখ দিচ্ছিস আমি এটা কোনো দিনই ভুলতে পারবো না। আর তোর পরীক্ষার চিন্তা তোকে করতে হবে না, তোর পরীক্ষার চিন্তা আমি করব। এভাবে রোজ রোজ আমাকে সুখ দিবি? স্যার, আপনি এটা কি বলছেন? আমি তো রোজ এখানে আসতে পারবো না। এখানে আসলে হয়তো আমরা ধরা পড়ে যাব। যদি একবার ধরা পড়ে যাই তাহলে কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছেন? শোন, আমি তোকে একটা অফার দিতে চাই। যদি তুই অফারটায় রাজি থাকিস তাহলে তোর জন্যই ভালো হবে। তুই এখন থেকে আমার হয়ে কাজ করবি। আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবেই কাজ করে যাবি, কারণ তোর তো টাকার প্রয়োজন, তাই না? আর তোর রূপ যৌবন সবই আছে। স্যার, আপনি আমার সঙ্গে বিছানায় আসতে চেয়েছেন, আমি বিছানায় এসেছি। সেজন্য আপনি আমার পরীক্ষাটা ভালো একটা সার্টিফিকেট দিয়ে দিবেন, তাহলেই হবে। আর এছাড়া আমাকে তারা আপনার কি দরকার? শোন, আমার এখানে একটা গোপন জায়গা আছে। এখানে আমি মেয়েদেরকে পাচার করে থাকি। তুই যদি আমাকে প্রতি সপ্তাহের কয়েকটা মেয়ে এনে দিতে পারিস পাচার করার জন্য, সেখান থেকে তুই ভালো একটা কমিশন পাবি, যেটাতে তোর লাইফ সেট হয়ে যাবে। তুই সারা জীবন টাকার উপর শুয়ে থাকবি। বল, তুই কি আমার কথায় রাজি? কিন্তু স্যার, এটা আমি কিভাবে করতে পারি? আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়েগুলোকে আমি নিজের হাতে পাচার করতে সাহায্য করব? এটা অনেক পাপ কাজ। আমি এটা করতে পারবো না। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর কি অবস্থা হবে সেটা তো তুই ভাবতেই পারছিস। আর এখন থেকে আমি যেভাবে বলবো তুই সেভাবেই চলবে, কারণ তুই ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। কারণ তোর সঙ্গে হোস্টেলের মেয়েরা সবাই বন্ধু, আর তাছাড়া বাহিরেও তোর অনেক বান্ধবী আছে। ঠিক আছে, আমি আপনার কথায় রাজি, কিন্তু একটা কথা, এসব যেন কেউ জানতে না পারে। আপনি যেভাবে চাইবেন, যখন চাইবেন, আমি সেই সময় আসতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু একটাবার আমার দিকেও চেয়ে দেখবেন, কারণ আমার যদি মান সম্মান চলে যায় তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, আজকে থেকে তুই আমার পার্সোনাল সেক্রেটারি, বুঝতে পারছিস? আর এখন এখানে থাকার দরকার নেই, চল আমি তোকে আমার গোপন জায়গায় নিয়ে যাই, পরে তোকে ভোরবেলা হোস্টেলে পাঠিয়ে দেব। কিন্তু আপনি যে আমার দেহটা দখল করেছেন, এখন আমাকে কি কেউ বিয়ে করবে বলেন? আমি আমার নিজের ইজ্জতটা পর্যন্ত আপনার জন্য দিয়ে দিলাম। তুই যদি চাস তাহলে আমি তোর সঙ্গে সংসার করতে রাজি আছি। আমি তোকে বিয়ে করে অন্য কোথাও রেখে দেব, তুই সেখানে থাকবি, বুঝতে পারছিস? আর নতুন নতুন মেয়ে পেলে আমার কাছে নিয়ে আসিস। আমি সুখ চাই। আপনি এতটা খারাপ, এটা যদি কেউ জানতে পারে তাহলে আপনার মান সম্মান আর থাকবে না, বলে দিলাম। আমি ভাবতে পারিনি আপনি এতটা জঘন্য পরিমাণে খারাপ হতে পারেন। আরে তুই তো এখনো কোনো কিছুই জানিস না। আমি কলেজের সব ম্যাডামকে আমার পিছনে এনেছি, অনেককে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিলাম, তারপর সবাই ভয় পেয়ে চুপচাপ কলেজ ছেড়ে চলে যায়। আপনি আমার সঙ্গে যা কিছু করেন না কেন, আমার ব্যাপারে কাউকে জানাবেন না প্লিজ। আমি চাই না অন্য কারো ভোগের সম্পদ হতে। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করতে রাজি আছি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। এখন শোন, তোর বান্ধবী আছে না হোস্টেলের, তোর সঙ্গে যে থাকে, ওকে পাচার করে দেব, সেটা তুই ব্যবস্থা করে দিবি, বুঝতে পারছিস? না, এটা হয় না।
এটা আমি কখনোই করতে পারবো না, কারণ ও অনেক গরিব ঘরের মেয়ে, ওর বাবা মায়ের অনেক স্বপ্ন। প্লিজ আপনি এটা করবেন না। তুই যদি এটা না করিস তাহলে তোকে কি অবস্থা করব সেটা তো বুঝতেই পারছিস। এখন এখানে মেরে রেখে দেবো তোকে, বুঝতে পারছিস? তোর ইজ্জতটা সমস্ত কিছু ভিডিও করে ভাইরাল করে দেব। প্লিজ আপনি আর এসব আমাকে বলবেন না। ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার সাথে কাজ করার, তবু প্লিজ আপনি আমার মান সম্মানটা নিয়ে এভাবে খেলবেন না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তারপর আমি মেয়েটাকে আমার মতো করে ভোগ করতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর এসব শেষ করে আমি আমার টেবিলের নিচে একটা ঢাকনা সরালাম, আর ঢাকনা সরাতেই সিঁড়িগুলো বেরিয়ে আসলো। আমি মিথিলাকে নিয়ে নিচে যেতে লাগলাম। এটা নিচে গোপন আরেকটা দরজা আছে, আর নিচে আরেকটা গোপন রুম আছে। এটা তো আমি জানতাম না। এইখানে মনে হয় আপনি এসব অপকর্ম করেন, তাই না? এখানে তোর মতো আরো অনেক মেয়ে আছে, ভিতরে গিয়েই দেখতে পারবি। ভিতরে আছে আরো, না হলেও তার জন্য এই 5 জন মেয়ের সঙ্গে আমি প্রতি রাতে এইসব করি। শোন, এখানে আর কিছুক্ষণ থেকে পরে হোস্টেলে চলে যাবে, বুঝতে পারছিস? এদিকে আকাশ এসব কথা শুনে অবাক হয়ে গেল, কারণ একজন শিক্ষক তিনি এসব কাজ করছে, এটা এই দেশের শিক্ষকদের জন্য কতটা জঘন্য খারাপ এটা বলে বোঝানো সম্ভব না। শিক্ষকদের শ্রদ্ধা করে মন থেকে ভালোবাসে সবাই, কিন্তু সেই শিক্ষক যদি এসব কাজ করে তাহলে এই শিক্ষকের জন্য সকল শিক্ষকের বদনাম হয়। আকাশ তার ফোনটা বের করে ভিডিও অন করলো, আর ভিডিও অন করে আকাশ দরজাটা বেশ কষ্ট করে খুললো, আর দরজাটা খুলে আকাশ ওই অফিস রুমে প্রবেশ করলো। আর অফিস রুমে প্রবেশ করে আকাশ ঢাকনাটা সরালো, নিচে সুড়ঙ্গ দেখতে পেল। তারপর আকাশ সেই সুড়ঙ্গের মধ্যে আকাশের পকেট থেকে একটা ছোট সিসি ক্যামেরা লাগিয়ে দিল। তারপর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলো, আর সেখান থেকে চলে এসে আকাশ জঙ্গলে আসলো, আর জঙ্গলে এসে দেখে একটা মেয়ের লাশ পড়ে আছে, আর মেয়েটার গলায় হাত দিয়ে দেখতে পেল মেয়েটা এখনো বেঁচে আছে। তারপর আকাশ মেয়েটাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে চলে আসলো। হাসপাতালে এসে মেয়েটাকে ভর্তি করলো, আর মেয়েটাকে ভর্তি করার পর আকাশ চলে আসলো বাসায়। আর বাসায় এসে সকল রিপোর্ট তৈরি করতে লাগলো, আর এসব কাজ করতে করতে কখন যে রাত 3টে বেজে গেল বুঝতেই পারলো না। তারপর আকাশ ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে রেডি হয়ে সোজা কলেজে আসতে লাগলো। আকাশ আর কলেজে আসতে আসতে ভাবতে লাগলো, এই কলেজে যা হচ্ছে এটা যদি বাইরে একটা লোক জানতে পারতো কি অবস্থা হতো, সেটাই তো কথা। আর প্রিন্সিপাল, তোমাকে যে আমি কি করব সেটা তো আমি নিজেও জানি না। তোমাকে এমন শাস্তি দেব যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। তারপর আমি কলেজে চলে আসলাম, আর কলেজে এসে ভেতরে যাব, তখনই আমাকে পেছন থেকে কেউ যেন ডাকতে লাগলো। দেখলাম তামিম, আর তামিম আমাকে দেখে বলতে লাগলো, কিরে, তোকে আমি ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? এদিকে আয়, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। আসলে আমি এটা করতে পারছি না। তুই এই চিঠিটা নিয়ে ওই মেয়েটাকে গিয়ে দিয়ে আয়। আপনি তো এখানে বসেই আছেন, তাহলে আমাকে দিয়ে কেন এসব করাচ্ছেন? আমি এসব পারবো না, আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাব। তুই যদি এখন এই কাজটা না করিস তাহলে তোকে আমরা এখানে মেরেই পুঁতে ফেলবো, আর তোকে মারলে আমার কোনো কিছুই করতে পারবি না। তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না, আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। যেটা বলেছি সেটা কর। তারপর আকাশ মুখ বন্ধ করে চিঠিটা নিয়ে নীলার কাছে চলে আসলো, আর নীলার কাছে এসে আকাশ এই চিঠিটা দিল। আর তখন নীলা আকাশের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো, আর পড়ার পর আকাশকে ঠাস করে একটা থাপ্পড় মারলো, আর থাপ্পড় মারার পর বলতে লাগলো, কালকে তোকে আমি এতবার করে বললাম যে তুই এসব করবি না, আর আজকে তুই সাহস করে সোজা আমার জন্য লাভ লেটার লিখে নিয়ে এসেছিস। ফকিনের বাচ্চা, একটাবার নিজের দিকে তাকিয়ে দেখ তুই, তোকে পুরো খ্যাত লাগে দেখতে। তোকে কোনো মেয়ে ভালোবাসবে এটা তুই মনে করিস? আপু, আপনি বিশ্বাস করেন আমি এটা ইচ্ছা করে দেইনি। আমাকে ওই যে তামিম ভাই, সে আমাকে এটা দিয়ে বলল যে এই মেয়েটাকে দিয়ায়, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। আমি সত্যি বলছি, আমাকে দিয়ে ওরা জোর করে পাঠিয়েছে এখানে।
তোদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করে চেনা আছে, বুঝতে পারছিস? এখন আবার মুখে মুখে কথা বলছিস, যা এখান থেকে ফকিন্নির বাচ্চা। তারপর আকাশ সেখান থেকে চলে আসলো। এখান থেকে চলে এসে সোজা ক্লাসে আসলো। আর ক্লাসে এসে আকাশ চুপচাপ বসে আছে। আর একটু পরে সবাই চলে আসলো। আর সবাই এসে যেভাবে পারে আকাশকে অপমান করছে। আকাশ সেগুলো মুখ বুজে সহ্য করলো। আর একটু পরে স্যার চলে আসে। আর স্যার এসে যথারীতি সময়টা পার হয়ে গেল। আকাশ ক্লাস শেষ করে বের হলো। আর বের হয়ে দেখি তামিম কয়েকটা ছেলের সঙ্গে আড্ডা দিচ্ছে। আর ছেলেগুলো আকাশের দেখে সন্দেহ হচ্ছে। তারপর আকাশ চুপচাপ সেগুলো না দেখে বের হতে যাবে। আর তখনই নীলা সামনে আসলো। আর নীলা সামনে এসে বলতে লাগলো, তোকে আমি এত অপমান করি তবুও তুই এই কলেজে আসিস, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোর জায়গায় অন্য কেউ হলে যে কোনো কিছু করতো। আসলে আপু, আমার দুনিয়াতে মা ছাড়া আর কেউ নেই। আমার কোনো ক্ষমতাও নেই এসব প্রতিবাদ করার। তার জন্য আমি চুপচাপ এসব সহ্য করি, কারণ আমি তো গরিব, তাই না? আর গরিবদের সব কিছু সহ্য করতে হয়। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে চলে এসে আমি সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় আসতেই আমাকে স্যার কল দিল। আর স্যার কল দিতেই আমি কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে স্যার বলতে লাগলো, আকাশ, এভাবে আর কতদিন চলবে? কালকে একটা মেয়েকে ধর্ষণ করে কলেজের পেছনে রেখে দিয়েছে, এমনকি তুমি সেটা হাসপাতালে নিয়ে গেছো। এভাবে চলতে থাকবে নাকি? স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি খুব তাড়াতাড়ি ওই প্রিন্সিপালের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। আর আমি চাচ্ছি যে সবাইকে একসঙ্গে ধরার জন্য। আমি প্রিন্সিপালকে তো চাইলে এখনই অ্যারেস্ট করতে পারি, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু এখন অ্যারেস্ট করলে পরে কিছুদিন পরেই আবার বাহিরে চলে আসবে। তাহলে লাভটা কি হবে? আমি জানি যে ওর বড় একটা চক্র আছে। আমি সেই চক্রটাকে ধরতে চাই। আর কিছু করার নেই স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ফোর্সের কথা বলেছিলে, আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি। তোমার সঙ্গে তারা যোগাযোগ করবে, বুঝতে পারছো? আর তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে অপারেশন করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাকে সবকিছু দেওয়ার জন্য। তারপর আকাশ স্যারের সঙ্গে আরো কিছু কথা বলে কল কেটে দিল। আর কল কেটে দিয়ে আকাশের মতো ল্যাপটপে কাজ করতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর বিকালবেলা আকাশ রেডি হয়ে বের হলো ছদ্মবেশে। আর ছদ্মবেশে বের হতেই আকাশ একা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। আর তখনই আকাশের সামনে একটা গাড়ি থামলো। আর গাড়িতে আকাশ উঠে পড়লো। তারপর গাড়ি থেকে আকাশকে জুবাইর বলতে লাগলো, স্যার, আমরা তথ্য পেয়েছি যে আজকে একটা ট্রাক ভর্তি মাদক এই শহরে ঢুকবে। এই মাদকগুলো কোথা থেকে এসেছে সেটা আমরা জানতে পারিনি। এখন কি করব স্যার? ট্রাকটা যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে আমরা এখান থেকে অ্যাটাক করতে পারি। আর যদি ট্রাকটা সীমান্তবর্তী থেকে আসে তাহলে আমরা এই শহরের শেষের মাথায় জঙ্গল দিয়ে অ্যাটাক করতে পারি। আমাদের জন্য ভালো হবে জঙ্গল দিয়ে অ্যাটাক করার জন্য, বুঝতে পারছো? আর তোমরা 7 জন সবাই যে যার মতো সেট হয়ে যাবে। আমি না বলা পর্যন্ত কোনো কিছু করবে না। আমাদের এখন অপেক্ষা করতে হবে সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য। জি স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। আর আপনি এতদিন ধরে আমাদের লিডার আছেন আর সব সময় থাকবেন, কারণ আপনার অপারেশনগুলো সত্যি সাকসেসফুল হয়। আমরা অনেকজনের সঙ্গেই কাজ করেছি, কিন্তু আপনার মতো লিডার আমরা পাইনি। আপনি সত্যি জিনিয়াস স্যার। আমরা 7 জন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে অন্য কারোর সঙ্গে কাজ করতে পারবো না। আমরা স্যারকে অ্যাপ্লিকেশন দিয়েছি, আমরা এখন থেকে আপনার সঙ্গে কাজ করব। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা মাফিয়ারা, আমরা যে যার দায়িত্ব পালন করে যাব। সবাই এখানে বন্ধুর মতো, ঠিক আছে? এখানে এত ফর্মালিটি করার কোনো দরকার নেই। আমরা সবাই দেশের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করছি। আর এতে যদি আমাদের মৃত্যুও হয় তবুও আমরা সেটা সদরে গ্রহণ করে নেব, বুঝতে পারছো? আর জুনিয়র মাফিয়াদের সাথে ভালো ব্যবহার, এটা সিনিয়র অফিসারের একটা দায়িত্ব বলতে পারো। কারণ সিনিয়ররা যদি জুনিয়রদেরকে বুঝিয়ে না দেয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের ভালোটা না বোঝে, তাহলে ওরা কি করে কাজ করতে পারবে? ওরা কি করে অপারেশন করতে পারবে? জি স্যার, আপনি সত্যি কথা বলেছেন। স্যার, এই যে দেখেন, একটা মেয়েকে কেউ যেন তুলে নিয়ে যাচ্ছে।
মেয়েটাকে আমার চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, এটা তো রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আরে জুবায়ের, এটা হলো আমার কলেজের সভাপতির মেয়ে, নাম নীলা। তাড়াতাড়ি গাড়িকে ফলো করো। আর এটা শুধু মেয়ে নয়, এটা হলো তোমাদের ভাবি। ওকে? ও, তার মানে এটাই আমাদের ভাবি, যার কথা আপনি সব সময় মনে করেন একা একা। তা ভাবি কিন্তু আসলেই অনেক সুন্দর। কি বলিস তোরা? আচ্ছা ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালাও। তারপর ড্রাইভার তাড়াতাড়ি করে ওদেরকে ফলো করতে লাগলো। আর ওদেরকে ফলো করতে করতে বেশ একটা নিরিবিলি জায়গায় চলে আসলো। তারপর গাড়ি থেকে আকাশের লোকেরা সবাই নামলো আর নেমে সবাইকে গুলি করতে লাগলো। যথারীতি গুলি কাউকে মারলো না, কিন্তু ওদেরকে ভয় দেখাতে লাগলো। আর ওরা ভয়ে গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আর আকাশ সবাইকে বলল ধরার জন্যে। তারপর আকাশ নীলাকে নামিয়ে জুবাইরকে বলল গাড়িতে তুলে দেওয়ার জন্য। নীলা আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি ব্যাপার ম্যাম, আপনি এভাবে ওনার দিকে তাকিয়ে আছেন কেন? উনি আমাদের নতুন স্যার, বুঝতে পারছেন? আসুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। না, আসলে ওনাকে কেমন যেন আমার চেনা চেনা লাগছে, কিন্তু কোনোভাবেই মনে করতে পারছি না ওনাকে আমি কোথায় দেখেছি। উনি কি এখানেই থাকেন নাকি? আর আজকে যদি আপনারা না থাকতেন তাহলে আমার যে কি অবস্থা হতো। তারপর আমি বাবাকে কল দিলাম গাড়ি পাঠানোর জন্য, আর একটু পরে বাবা গাড়ি পাঠিয়ে দিল। তারপর আমি গাড়িতে করে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় আসতেই বাবা বলল, কি ব্যাপার মা, তোকে আমি সবসময় বলি যে তুই সবসময় বডিগার্ড নিয়ে চলবি। এখন দেখতে তো পাচ্ছিস, যদি ওই সময় মাফিয়াগুলো না থাকতো তাহলে তোকে কি করতো। এখন থেকে তুই বডিগার্ড ছাড়া কোথাও যাবি না। বাবা, আমি বডিগার্ড নিয়ে কোথাও যেতে পারবো না, কারণ ওদের যন্ত্রণায় আমি পুরো অস্থির হয়ে যাই, বুঝতে পারছো? আর ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তোমার কারণে। তোমার উপর শত্রুতা ওদের, তাই আমার উপর অ্যাটাক করেছে। এতে তো বোঝাই যাচ্ছে। আরে মারে, আমি তোকে যেটা বলছি তুই সেটা কর। এত জেদ কেন করছিস? মানছি যে ওরা আমার উপর অনেকটা ক্ষেপে আছে, আমার যে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু তোকে তো একটু সেফ থাকতে হবে, তাই না? বাবা, আমি নিজের মতো লাইফটাকে রাঙিয়ে নিতে চাই, আমি এসব চাই না। আর এসবে থাকতে থাকতে আমি দিন দিন অহংকারী হয়ে যাচ্ছি, এটা আমি খুব ভালো করে এখন বুঝতে পারছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। আর রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আর কিছুক্ষণ পরেই খালা এসে আমাকে খাবার দিল। খালা আমাদের বাসায় সেই ছোটবেলা থেকে কাজ করে। আমি যখন ছোট তখন থেকেই আমাকে মানুষ করেছে। মা তো মারা গেছে সেই কবে। আমি ভাবতে লাগলাম আমি আজকে এটা কাকে দেখলাম। আমার মনে হচ্ছে এটা কেউ ছদ্মবেশে আছে, কারণ দাড়িগুলো উঠে যাচ্ছিল, কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কোনোভাবেই মিলাতে পারছি না এই মানুষটাকে যে আমার জীবনটা বাঁচালো কলেজের ওই নতুন ছেলেটা নয় তো, যাকে আমি কয়েকদিন ধরে অপমান করছি। কিন্তু সেই ছেলেটা কি করে হবে? সেই ছেলেটা তো কখনোই এটা হতে পারে না। দেখে তো অনেক সহজ সরল মনে হয়। ধ্যাৎ, আমার মাথায় তো কোনো কিছুই আসছে না। এদিকে আকাশ আবারও সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে লাগলো। আর যেতে যেতে প্রায় অনেক সময় পার হয়ে গেল। তারপর প্রায় 1 ঘন্টা পর সেই জঙ্গলে চলে আসলো। আর জঙ্গলে এসে আকাশ অপেক্ষা করতে লাগলো। সেখানে কিছুক্ষণ পরেই দেখতে পারলো একটা গাড়ি এই দিক দিয়েই যাচ্ছিল। আর হঠাৎ করে থেমে পড়লো। আর সেখান থেকে কিছু লোক নেমে আসলো। আর নেমে কোমর থেকে পিস্তল বের করে চারদিকে দেখতে লাগলো। আর আকাশও লুকিয়ে পড়লো সবাইকে নিয়ে। তারপর হঠাৎ করেই বেশ কিছুক্ষণ পরে একটা ট্রাক আসলো। আর ট্রাকের ড্রাইভার নেমে ওই লোকগুলোর সঙ্গে কথা বলছে। আর এদিকে আকাশ বলল, জুবায়ের, তুমি ট্রাকে গিয়ে একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগিয়ে দাও। আর এখানে তুমি আর রাফি মিলে উঠে পড়ো, ওকে? আর বাকিটা আমি সামলে নিয়েছি। তারপর আমি সেখান থেকে আমি আমার কৌশল মতো সবাইকে অ্যাটাক করলাম। আর আমার দেখা দেখি ওরাও ফায়ার করতে লাগলো। আর এভাবেই প্রায় অনেকক্ষণ ফায়ার করার পর দেখলো ওরা সবকিছু রেখে পালিয়ে যাচ্ছে। তারপর আমি ট্রাকের ড্রাইভারটাকে ধরলাম। আর ট্রাকের ড্রাইভার থেকে ধরার পর আমি মারতে লাগলাম। আর মারতে মারতে প্রায় হাত করে ফেললাম বেশ সবকিছু।
পরে আমাকে বলতে লাগলো, আমাকে আর মারবেন না ভাই, আমি নির্দোষ, আমি এসবের কোনো কিছুই জানি না। ওরা আমাকে টাকা দেয়, আমি শুধুমাত্র মালগুলো নিয়ে ডেলিভারি দিই, তাছাড়া আমি এগুলো কোনো কিছুই জানি না। আমি জানি তুই এই গ্যাংয়ের সঙ্গে প্রায় অনেক দিন ধরেই কাজ করছিস। তোকে সমস্ত পুলিশ মাফিয়ারা ভালো করেই লক্ষ্য করেছে, বুঝতে পারছিস? আমরা মাফিয়ারা এত বোকা নই। আমরা যদি বোকা হতাম তাহলে আমাদেরকে এই চাকরিটা দেওয়া হতো না। আমি সত্যি কথা বলতে চাই, আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ, এসবের কোনো কিছুই জানি না। ওরা আমাকে যা বলে আমি শুধুমাত্র তাই করি টাকার বিনিময়ে, এছাড়া আর কিছুই না। তুই যদি এখন আমাদেরকে সত্যি কথাগুলো না বলিস তাহলে তোকে এখানেই মেরে ফেলবো আমি। আর আমাদের কথা না শুনলে আমরা কি করতে পারি, কিভাবে কথা বের করতে পারি সেটা তো ভালো করে জানিস। আসলে আমি এই মালগুলো রাঙামাটি থেকে নিয়ে আসি, আর এই মালগুলো আমি শুধুমাত্র কলেজের সামনে রেখে আসি, আর কলেজের সামনে থেকে কিছু লোক সেগুলো ভিতরে নিয়ে যায়, কিন্তু এগুলো কোথায় রেখে সেটা আমি জানি না। ঠিক আছে, তুই যেহেতু কলেজের ব্যাপারটা জানিস না, তাহলে এগুলো কোথা থেকে আনা হয় সেগুলো আমাকে দেখিয়ে দে। চল আমার সঙ্গে রাঙামাটি। আর যদি আমাদের কথা মতো না শুনিস, আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করিস, তাহলে কি অবস্থা হবে সেটা তো তুই বুঝতেই পারছিস। আমি আপনাদের সত্যি কথাই বলছি, আর আমি যে আপনাদের কাছ থেকে ধরা খেয়েছি এটা যদি ওরা জানতে পারে তাহলে আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। আমার পরিবার আমার উপর নির্ভরশীল, আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার পরিবার পথে বসে যাবে। তা তুই এখন এটা বুঝতে পারছিস কেন? তুই ভালো মতো হালাল কাজ করে খেতে পারিস না? ওদের সঙ্গে কেন তোর যোগ দিতে হলো? আর তুই জানিস তুই এসবের পেছনে একদিন না একদিন ধরা খেতেই হবে। আমি খুব ভালো করে জানতাম যে এসব পুলিশরা কখনোই করতে পারবে না, কারণ পুলিশকে ওরা কিনে নিয়ে গেছে। আমাকে মাফ করে দিন, আমি আপনাদেরকে সবকিছু বলে দিচ্ছি, সবকিছু দেখিয়ে দিচ্ছি, আসেন আমার সঙ্গে। তারপর আকাশ স্যারকে কল দিল, আর কিছুক্ষণ কল হওয়ার পর স্যার কলটা রিসিভ করলো, আর আকাশ স্যারকে বলল হেলিকপ্টার পাঠানোর জন্য এমার্জেন্সি, আর স্যার আকাশকে ঠিক আছে বলে কল কেটে দিল। তারপর এভাবেই সময়টা পার হলো, আর কিছুক্ষণ পরেই হেলিকপ্টার চলে আসলো। তারপর আকাশ জুবাইরকে বলল, জুবাইর, তুমি এই মালগুলো নিয়ে সোজা থানায় চলে যাও, আর এগুলো স্যারকে সকল হিসেবপত্র আমি দেব, বুঝতে পেরেছ? তুমি শুধু এগুলো তোমার আন্ডারে নিয়ে যাও, আর এটা যেন সাংবাদিকরা কোনোভাবেই জানতে না পারে, কারণ সাংবাদিকরা যদি একবার জানতে পারে তাহলে বিষয়টা ছড়াছড়ি হয়ে যাবে, আর ছড়াছড়ি হয়ে গেলে আমার সমস্ত প্ল্যান একদম নষ্ট হয়ে যাবে, ওরাও সতর্ক হয়ে যাবে, বুঝতে পেরেছ? জি স্যার, আমি বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এগুলো নিয়ে অফিসে যাচ্ছি, আর স্যারকে যা বলার আপনি বলবেন, আমি কোনো কিছু বলবো না। ঠিক আছে, তাহলে তুমি ট্রাক নিয়ে যাও, আর আমি সানি আর রাফিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? রাফি, এটাকে তোলো, আমরা সেখানে তাড়াতাড়ি করে যাব। তারপর জুবাইর চলে গেল, আর আকাশও সবাইকে তুলে নিয়ে রওনা দিল রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটি চলে আসলো প্রায় 1.5 ঘন্টা পরে, আর 1.5 ঘন্টা পরে রাঙামাটি এসে সেই জায়গায় এসে নামলো, আর আকাশ হেঁটে হেঁটেই সামনের দিকে যেতে লাগলো। আর সামনের দিকে যাওয়ার পর হঠাৎ করে একটা সামনে কিছু যেন আকাশ সাবধান হয়ে গেল আর লুকিয়ে পড়লো। আর তখন ড্রাইভার বলতে লাগলো, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গর্ত, এই গর্তের ভিতরে ওরা থাকে, নিচে অনেক বড় গোডাউন আছে, ওখান থেকেই আমাকে সাপ্লাই দেয়, আর আমি গাড়িতে এখানে এসে দাঁড়া করাই, আর এখান থেকে আমি নিয়ে যাই। রাফি, তুমি তাড়াতাড়ি হেলিকপ্টার থেকে ড্রোনটা নিয়ে আসো, আর বেশি দেরি করো না। হ্যাঁ, বেশি দেরি করলে কিন্তু এখানে আমরা নিজেরাই মারা পড়বো। তাড়াতাড়ি। একটু পর রাফি হেলিকপ্টার থেকে ড্রোনটা নিয়ে আসলো, আর আমি ড্রোনটার মাধ্যমে সবকিছু সেট করে ড্রোন দিয়ে সকল কিছু দেখতে লাগলাম, আর দেখে সবকিছু ভিডিও করতে লাগলাম। ভিডিও করে আমি সোজা এসে এই ভিডিওটা রেকর্ড করে আবারও চলে আসলাম, আর রাফিকে বললাম, যতদিন পর্যন্ত আমরা এই কেসটা সলভ না হচ্ছে ততদিন পর্যন্ত এটাকে আমাদের কাছে রেখে দিও, বুঝতে পারছো? আর এটা আরো কিছু জানি আমার মনে হচ্ছে। আমি বাসায় গেলাম। তারপর সেখান থেকে চলে আসলো আকাশ হেলিকপ্টারে করে নিজের শহরে, আর আকাশ বাসায় চলে আসলো, আর ওদেরকে পাঠিয়ে দিল আকাশ। আর বাসায় এসে আকাশ যথারীতি রিপোর্ট তৈরি করতে লাগলো, আর তখনই স্যার কল দিল। আকাশ স্যারকে বলতে লাগলো, স্যার,
আমরা প্রায় 1 ট্রাক ভর্তি গাঁজা পেয়েছি, আর এইটা প্রতিটা জেলায় জেলায় যাওয়ার কথা ছিল, সেটা আমরা আটকাতে পেরেছি। এখন কথা হচ্ছে স্যার, আমি সেই রাঙামাটি গিয়ে ওই গোডাউনের সকল ভিডিও করেছি, আশপাশের কিভাবে কি পজিশন নেওয়া যাবে সেটা আমি করে নিয়েছি। এখন বাকিটা আপনার ইচ্ছা। তাহলে একটা জিনিস শিওর যে প্রিন্সিপাল দেশের বিভিন্ন স্থানে এই মাদকদ্রব্যগুলো পাঠিয়ে দেয়, তাই তো? এবং প্রিন্সিপালের হয়ে আরও অনেকজন কাজ করে। এখন প্রিন্সিপালের গোডাউন সম্পর্কে কিছু বলো তো, আমি সেই এগুলো কোথায় রাখে আর তার হয়ে কে কে কাজ করে? স্যার, আমার মনে হচ্ছে যে প্রিন্সিপালের হয়ে যারা কাজ করে তাদেরকে না মেরে যদি আমরা এর উপরে কে আছে তাদেরকে খোঁজ করি, তাহলে হয়তো বাকিগুলো এমনিতেই ধরা পড়ে যাবে। আমার আরও ফোর্স লাগবে, প্রতি চেকপোস্টে সেনাবাহিনী নিয়োগ করতে হবে। এখনই যদি সেনাবাহিনী মোতায়েন করি তাহলে ওরা কিছু বুঝে ফেলবে। তাহলে এক কাজ করতে পারি, আমি ছদ্মবেশে সবাইকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওরা ছদ্মবেশে সবার দিকে খেয়াল রাখতে পারবে। আর ওই কলেজে আরও সিসি ক্যামেরা বাড়িয়ে দাও, কলেজটাই হচ্ছে মেইন সমস্যা। স্যার, আমি প্রিন্সিপালের ব্যাপারে আরও জানতে পেরেছি যে ও মাদকদ্রব্য ছাড়াও আরও নারী পাচারের ক্ষেত্রে এবং ধর্ষণের ক্ষেত্রেও ওর হাত আছে। গ্রামের সাধারণ মেয়েরা, মধ্যবিত্ত যারা আছে, তারা এই কলেজে এসে ভর্তি হয়, আর হোস্টেলে জায়গা নেই, তারপর অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রিন্সিপাল স্যার এসব করে। আর স্যার, কালকে আমি যে মেয়েটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, সেই মেয়েটা এখন আগের চেয়ে সুস্থ আছে, সুতরাং এই মেয়েটার জবানবন্দি নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো কাজ করে যাও, আর যখন যা লাগবে আমাকে বলবে। আমি চাই তুমি এই কেসটা সফল করো, কারণ তুমি ছাড়া এই কেসে কেউ আগাতে পারবে না, আমি এটা ভালো করে জানি। আর তোমাকে কেউ চেনে না, এটা একটা প্লাস পয়েন্ট। স্যার, একটা কথা বলি, আমার কণ্ঠ নকল করে যদি কেউ আপনাকে কোনো ফোন দেয় বা ফোন আসে, তাহলে আপনি কিন্তু কোনোভাবেই কোনো কিছু স্বীকার করবেন না, আর আমিও আপনাকে এখনই কোনো রিপোর্ট দেব না। আর সাংবাদিকদের কোনো কিছু বলবেন না, কারণ ওদেরকে যদি বলা হয় বা ওদেরকে যদি কোনো কিছু সাবধান করা হয়, তাহলে ওরাও কিন্তু সতর্ক হয়ে যাবে, আর ওরা সতর্ক হয়ে গেলে আমি কিন্তু এটা সমাধান করতে পারবো না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর আকাশ স্যারের সঙ্গে আরো কিছু কথা বলে কল কেটে দিল। আর কল কেটে দিয়ে আকাশ আরো কিছুক্ষণ কাজ করে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। আমি আমার গোডাউনে বসেছিলাম আর সিগারেট খাচ্ছিলাম, আর তখনই বস কল দিল। বসের কল পেয়ে আমি কিছুটা ঘাবড়ে গেলাম আর ভয়ে কলটা রিসিভ করলাম। আর তখন বস বলতে লাগলো, প্রিন্সিপাল, তোমাকে দিয়ে মনে হয় আমার আর কাজ হবে না, কারণ তোমার উপর নির্ভর করে আমি সকল মালগুলো পাঠিয়েছি। এখন সেই মালগুলো কোথায় গিয়েছে, কে কিডন্যাপ করে নিয়ে গেছে, তুমি কোনো তথ্য দিতে পারছো না। বস, আপনি আমাকে প্লিজ এরকম বলবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আমি পুলিশের কমিশনারকে কল দিয়েছিলাম, আর কমিশনার বলল পুলিশের কোন লোক এসব করেনি। আরে মূর্খ, পুলিশ তো এটা কখনোই করবে না, কারণ পুলিশকে তো আমি কিনে নিয়েছি। এখন তুমি খুঁজে বের করো যে এটা এখন কোথায় আছে। আর আমার মনে হচ্ছে যে এখানে সেনাবাহিনী লেগে গেছে। বস, আপনি এসব কি বলছেন? সেনাবাহিনী যদি লেগে যায় তাহলে আমাকে ওরা মনে হয় ছেড়ে দেবে না। আমি আপনার কথাই পথে এসেছি, আমি কিন্তু এভাবে নেই, কারণ আপনি যদি কোনো কিছু না করেন তাহলে কিন্তু আমরা সবাই মারা পড়ব। তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা ভালো করে দেখছি। আর তুমি যদি এটা না বের করতে পারো তাহলে কিন্তু আমার কোটি টাকা লস হয়ে যাবে। অলরেডি আমার কোটি টাকা লস হয়ে গেছে, আর ড্রাইভারকে কোনো কল দিয়ে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে এটা সিআইডি টিম ধরে ফেলেছে। এটা নিয়ে গোপনে তথ্য বের করো, প্রকাশে বিষয়টা কখনোই আনবে না। আর আমি এমপিকে কল দিয়ে দিয়েছি, এমপি আরেকটা চালান তোমাকে এনে দিবে। বস, আপনি যদি দেশে আসেন তাহলে অনেক ভালো হয়, কারণ অলরেডি কিন্তু আমাদের অনেক টাকা লস হয়ে গেছে। আমার কলেজে কোনো মেয়ে পাচ্ছি না আপনাকে দেওয়ার মতো। বাংলাদেশি মেয়েদের অনেক চাহিদা আছে, তুমি তাড়াতাড়ি আমাকে কিছু মেয়ে পাঠাও, আর যেভাবে পারো তুমি সেভাবে পাঠাবে। দরকার পড়লে তুমি তোমার নিজের আসল রূপটা দেখাও, তবুও আমার মেয়ে চাই। আর এমপি তোমার সঙ্গে কথা বলবে। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কাল পরশুর মধ্যে আরেকটা চালান দিচ্ছি আপনাকে। কিন্তু বস, বর্ডার পার করতে অনেকটা কষ্ট হচ্ছে, কারণ ওরা অনেক টাকা চাইছে। আপনি যদি একটু কথা বলে দিতেন তাহলে ভালো হয়। এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, এটা আমি সকল কিছু ব্যবস্থা করে ফেলেছি। আর এমপি তো এখানে আছে, এমপি বর্ডার পর্যন্ত নিয়ে যাবে। তুমি শুধু এমপিকে মেয়েগুলোকে দিবে, আর তোমার কাজ নেই। এখন আমার কাছে এমপি আর তুমি ছাড়া কিন্তু আর কেউই নেই।
আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি দেশের প্রতিটা কোনায় কোনায় লোক লাগিয়ে দিয়েছি, আর আপনি ভালো করে জানেন যে আমার অনেক লোক আছে। আপনি কোনো চিন্তা করবেন না। তুমি কিন্তু আমাকে কোনো কিছু বোঝাতে এসো না, কারণ তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছি এটা শুধুমাত্র আমার কারণে, বুঝতে পারছো? আর তোমার লোকের কথা আমাকে দেখিও না। তোমাকে আমি যেটা কাজ করতে বলেছি তুমি সেটা করো, আর আমি সময় হলে দেশে ফিরবো, আর দেশে ফিরলেই পুরো দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। ঠিক আছে বস, তাহলে আমি এখন রাখছি, আর আপনি কোনো চিন্তা করবেন না। আমি বিষয়টা ভালো করে দেখছি, ঠিক আছে? আর সিআইডি এর কাছ থেকে আপনিও একটা সাবধানে থাকবেন। তারপর কল কেটে দিলাম, আর কল কেটে দিয়ে আমি মিথিলার উপর শুয়ে পড়লাম। আর তখন মিথিলা বলল, স্যার আপনি এতটা পচা আর আপনি এতটা খারাপ, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আপনার কলেজে কখনোই ভর্তি হতাম না। আচ্ছা, আপনি একটা আমাকে তথ্য দিতে পারবেন? আপনি এ পর্যন্ত কয়টা মেয়ের সঙ্গে থেকেছেন আনুমানিক? ঠিক আছে, তুই যেহেতু এত করে জানতে চাচ্ছিস, তাহলে আমি তোকে বলি। আমি এ পর্যন্ত অনেক ছাত্রীকে ধর্ষণ করেছি, আর ধর্ষণ করে তাদেরকে ভয় দেখে তাদের মাকেও পর্যন্ত ধর্ষণ করেছে, এমন রেকর্ডও আমার আছে। স্যার আপনি তো খুব ভালো করেই জানেন যে এসব কাজ ভালো নয়, কিন্তু তবু আপনি এসব কাজ কেন করেন? আপনি তো ভালো থাকতে পারতেন, তাই না? আপনি আমাকেও নষ্ট করে দিলেন, আমার লাইফটাও কত সুন্দর ছিল। আমার ছোটবেলা থেকেই এরকম ইচ্ছে ছিল যে আমি অনেক বড় কিছু হব, এবং আমি সেটাই হয়েছি, বুঝতে পারছি। আর এই কলেজে শুধুমাত্র জয়েন করেছি আমি এসব করার জন্য, বুঝতে পারছিস? এখন এত কথা বলবি না। কালকে তুই ওই হোস্টেলের 2টা মেয়েকে এনে দিবি, আমি ওদেরকে পাঠিয়ে দেবো। এখন যা তুই। আমি কোনো কথা না বলে কাপড় চোপড় পরে সোজা হোস্টেলে চলে আসলাম। আমার জীবনটা এতটা খারাপ হয়ে যাবে এটা আমি কখনোই ভাবিনি। যে বিশ্বাসের জন্য আমি স্যারের কাছে গিয়েছিলাম, এখন সেই স্যার আমাকে পুরোটা শেষ করে দিল। আমি এখন বাসায় কী করে মুখ দেখাবো সেটাই চিন্তা করছি। আমার লাইফটা কতটা সুন্দর ছিল। আমি বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। আমি আর কত অপকর্ম করব, কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? আমি তেমন কাউকেই বলতে পারছি না। যদি বলি তাহলে আমাকে ওরা মেরে ফেলবে। জানি না আমার এখন কি করা উচিত। আমার কোনো কিছুই মাথায় আসছে না। এদিকে আকাশ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা করে আকাশ কলেজে চলে আসলো। আর কলেজে এসে আকাশ চুপচাপ বসে আছে, আর তখনই কোথা থেকে যেন নীলা এসে আকাশের পাশে বসে বলতে লাগলো, কিরে, তোকে যে আমি কালকে দেখলাম তুই একটা পথ শিশুকে খাবার খাওয়াচ্ছিস। আচ্ছা, তোর কাছে তো টাকা নেই, তাহলে তুই কেন খাওয়ালি বলতো? এসব কি প্রশ্ন করছেন আপনি আমার কাছে? আর এটা তো একটা স্বাভাবিক একটা বিষয়, আমি তো প্রায় এটা করি, আর ওরাও আমাকে অনেক আগে থেকেই ভালো করে চেনে। আমি তো শুধুমাত্র এমনিতেই কথা বলতে আসলাম, কিন্তু কিভাবে যে আগে কথা বলি সেটাই তো বুঝতে পারছি না। আগে তো ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করে কথা বলতাম, কিন্তু এখন কি করে কথা বলি এসব আমি মনে মনে বলতে লাগলাম। আর তখনই সে উঠে চলে যেতে লাগলো, আর তারপর আমি হঠাৎ করে তার ব্যাগটা পেছন থেকে টেনে ধরলাম। আচ্ছা, একটা কথা বলি, তুই কি আমার বন্ধু হতে পারবি? আরে আপনি আমাকে এসব কেন বলছেন? আর আপনি না আমার সঙ্গে আগে অনেক খারাপ ব্যবহার করতেন, এখনো ঠিক আমার সঙ্গে সেভাবেই খারাপ ব্যবহার করবেন। আপনার সেই ব্যবহারটাই আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে? আর তাছাড়া আপনি কেন আমার বন্ধু হবেন? আমি তো এইভাবেই ভালো আছি। আর তাছাড়া কলেজের সবাই আমাকে ঘৃণা করে, সেখানে আপনি আমার বন্ধু হতে চাচ্ছেন, এটা কি মেনে নেওয়া যায় বলেন? আমি এখনো আপনাকে বিশ্বাস করতে পারছি না, সত্যি কথা বলতে এটাই। জানি না কেন জানি আমি কালকে রাতে একটু ঘুমাতে পারিনি, সারা রাত তোর কথা মনে হয়েছে, তাই আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। এখনো আমার কেমন যেন লাগছে, আমি কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছি না। তারপর আকাশ কোনো কথা না বলে চলে আসলো, আর ক্লাসে এসে আকাশ যথারীতি ক্লাস করতে লাগলো। আর আজকে ক্লাসের মধ্যে কেউ আকাশকে অপমান করলো না, কারণ নীলার কারণে। তারপর ক্লাস শেষ করে আকাশ যেই না বের হতে যাবে, তখনই তামিম আকাশের সঙ্গে ইচ্ছে করে একটা ধাক্কা দিল। তারপর আকাশকে একটা থাপ্পড় মারলো, আর থাপ্পড় মারতেই আকাশ কিছুটা দূরে গিয়ে পড়লো। আর তখন নীলা এসে তামিমকে বলতে লাগলো, কিরে, তোর এত বড় সাহস, তুই শাহরিয়ারের গায়ে হাত দিস? আর কখনো যদি তুই ওর গায়ে হাত দিয়েছিস তাহলে কিন্তু তোকে এই কলেজ থেকে বের করে দিব। তুই কিন্তু আমাকে ভালো করেই চিনিস আমি কি করতে পারি আর করতে না পারি। নেক্সট টাইম তুই ওর সাথে
কোনো ঝামেলা করবি না, তাহলে কিন্তু তোর জন্য অনেক খারাপ হবে। তুই সামান্য একজন ক্ষেতের জন্য আমার সাথে এরকম ব্যবহার করছিস? আমি না তোর খুব ভালো বন্ধু, তবু তুই আমার সঙ্গে এমন করে কথা বলছিস? তোর কাছ থেকে আমি এটা আশা করতে পারিনি, সত্যি। তুই যেটা আশা করতে পারিসনি এটা আমি জেনে কোনো লাভ নেই। এখন থেকে আমি যেটা বলবো তুই সেটাই করবি। তুই ওর সঙ্গে কোনো প্রকার কোনো ঝামেলা করবি না। আর আমি সবাইকে বলছি, তোমরা যদি কেউ শাহরিয়ারকে অপমান করে কথা বলো তাহলে কিন্তু আমার চেয়েও খারাপ আর কেউ হবে না। ও শুধুমাত্র আমার বন্ধু, ঠিক আছে? তারপর আকাশ সেখানে আর কোনো কথা না বলে চলে আসলো। আর আকাশ তার মতো করে হেঁটে যাচ্ছে। আর তখনই দেখলো একটা শিশু আকাশের দিকে এগিয়ে আসলো। এটাকে আকাশ খুব ভালো করে চেনে, আকাশকে অনেক ভালো করে চেনে, অনেকদিন ধরেই আকাশের সঙ্গে পরিচয়। আর আকাশের কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, আমি আজ 2 দিন ধরে আপনাকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আমি আপনাকে খুঁজে পেয়েছি ভাইয়া। আমার মা অনেক অসুস্থ, আমি 2 দিন ধরে কোনো ফুল বিক্রি করতে পারছি না, তার জন্য মায়ের জন্য কোনো ওষুধ নিতে পারতেছি না। আমি পেছন থেকে বলতে লাগলাম, তোমার টাকা আমি দিব, চলো তোমার মায়ের সকল চিকিৎসার খরচ আমি দিব, চলো আমার সঙ্গে তুমি। আর শাহরিয়ার, তুমি বাসায় চলে যাও, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। আর তোমার ফোন নাম্বারটা আমার কাছে দিয়ে যাও। তোমার ফোন নাম্বারটা নেওয়ার জন্য আমি অনেক ট্রাই করেছি। তারপর নীলা এক প্রকার আকাশের কাছ থেকে জোর করে এই নাম্বারটা নিয়ে গেল। আর আকাশ কিছু বলতে পারলো না। তারপর আকাশও চলে আসলো। আর বাসায় এসে আকাশ ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর খাবার খেয়ে যথারীতি আকাশ ল্যাপটপে কাজ করতে লাগলো। আর তখনই আননোন নাম্বার থেকে একটা কল আসলো। আর আকাশ কলটা রিসিভ করলো। আর ওপাশ থেকে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, আমি তোমাকে এতগুলো মেসেজ দিলাম কিন্তু তুমি আমার কোনো মেসেজে রিপ্লাই দিচ্ছ না। শেষ পর্যন্ত আমাকে কল দিতে হলো। আর সামনে তো বাবা ছিল, তার জন্য আমি মেসেজ করছিলাম। আপনি হঠাৎ করে কেন এমন করতেছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি তো বলেছি যে আপনার সঙ্গে আমার কখনোই এটা যায় না, তবু আপনি আমার কথা কি বুঝতে পারছেন না? তুমি আজকে বিকালে পার্কে চলে আসবে, তোমার সঙ্গে আমার বেশ কিছু কথা আছে, বিকাল 4টার দিকে, ঠিক আছে? আমি এখন রাখলাম, নদীর পাড়ে গাছের নিচে। এই বলে নীলা কল কেটে দিল। তারপর আকাশ পুরো আবুলের মতো ভাবতে লাগলো। বুঝলো না নীলা হঠাৎ করে আকাশকে এসব কেন করছে। আর মানুষটা একদিন আগেও আকাশের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করত, আর হঠাৎ করে এই মেয়েটার কি হলো? আকাশের সঙ্গে এত ভালো করে ব্যবহার করছে, আকাশের বন্ধু হতে যাচ্ছে, আর এমন কি কথা আছে যেটার জন্য আকাশকে দেখা করতে বলেছে? তারপর আকাশ এসব ভাবতে লাগলো। আর এসব ভাবতে ভাবতেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। তারপর বিকাল 4টার দিকে আকাশ সেই ক্ষেতের মতো রেডি হয়ে পার্কে চলে আসলো। আর পার্কে এসে দেখে মানুষটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর আকাশের জন্য অপেক্ষা করছে। আকাশ কাছে চলে আসলো। আর কাছে এসেই আকাশ চুপচাপ বসলো, বেশ একটু দূরত্ব বজায় রেখে। আর তখন সেও দাঁড়ানো অবস্থায় থেকে আকাশের পাশেই বসলো। তারপর আকাশকে বলতে লাগলো, আমি তোমাকে একটা গল্প বলতে চাই, তুমি আমার একটা গল্প শুনবে? প্লিজ না করো না। শোনো, আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি তখন একটা ছেলেকে আমি দূর থেকে দেখতাম, কখনো সামনাসামনি কথা বলিনি, দূর থেকে দেখতাম আর ভালো লাগতো, কারণ আমিও ছেলেটার সঙ্গে দেখা করতে পারতাম না, কারণ তখন বাবার বডিগার্ড সাথে ছিল, আমাকে কারোর সঙ্গে কথা বলতে দিত না। ছেলেটা সকাল 9টা-10-এ কলেজে যেত আর আমি গাড়ি দিয়ে অন্য কলেজে যেতাম, তবে গাড়ি দিয়ে আমি অনেক দূরে, কলেজ ছিল, তার জন্য একটু সময় লাগতো। আমি ছেলেটাকে সব সময় দেখতাম বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে কথা বলতে বলতে যেত, কেন জানি ভালো লাগতো, কিন্তু চেহারাটা কখনোই স্পষ্ট দেখতে পাইনি। তারপর এভাবে বেশ অনেকটা দিন পার হয়ে যায়।
আর একদিন দেখি সে সেখানেই আড্ডা দিয়েছে। তারপর একদিন আমি তাকে খুব ভালো করে লক্ষ্য করলাম, আর যেটুকু ভেবেছিলাম সেইটুকু। তারপরে এভাবে ইন্টারের প্রথম বর্ষটা কেটে যায়। আমার কখনো সাহস হয়নি যে বাবার গাড়ি থেকে নেমে আমি ছেলেটার সঙ্গে কথা বলি। তারপর একদিন হঠাৎ করে বাবা আমাকে বলে যে এই শহরে থাকা যাবে না, আমাকে নিয়ে অন্য শহরে চলে যাবে, এখানে নাকি তার বিজনেসের প্রবলেম হচ্ছে। তারপর কোনো কিছু না ভেবেই সেই দিনই আমরা অন্য কোথাও চলে আসি। আর সেই দিনের পর থেকে আমি ছেলেটাকে আর কখনো দেখতে পারতাম না। ছেলেটার কয়েকটা পিক লুকিয়ে তুলেছিলাম, যদিও স্পষ্ট না, কিন্তু দেখতাম দেখতো তুমি এই ছেলেটাকে চেনো কিনা। তারপর আমি পিক দেখালাম, আর পিকটা দেখে সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আমি বললাম, হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো, এটাই তুমি। আমি তোমাকে প্রতিটা রাতে ভেবেছি, সব সময় ভাবতাম যদি তোমার সঙ্গে আমার একদিন দেখা হয়ে যেত। তারপর তুমি কলেজে জয়েন করলে, আর কলেজে জয়েন করার পর আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম। সেদিন রাতে আমি একটুও ঘুমাইনি, কিন্তু তোমার সঙ্গে একটু ফাজলামি করার জন্য খুব ইচ্ছা ছিল, কারণ এতদিন আমি কষ্ট পেয়েছি, তার জন্য আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করি। যাই কিছু করি না কেন আমার তো খারাপ লাগে, তাই না? তুমি আমাকে চিনেও না চেনার ভান করছো, এটা সত্যিই অদ্ভুত লেগেছে আমার কাছে। একটা মেয়ে কি করে এতটা ভালোবাসতে পারে? কিন্তু আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না, আমি যে অন্য কাউকে ভালোবাসি। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না যে তুমি অন্য কাউকে ভালোবাসো, এটা বিশ্বাস করতে পারছি না। আর তুমি এভাবে ছদ্মবেশে কেন আছো? তুমি তো এভাবে কখনো থাকতে না। আমি কেন এখানে ছদ্মবেশে আছি এটা আমি তোমাকে এখন বলতে পারবো না, তবে এটা ঠিক যে তোমার মতো একটা মেয়ে আমাকে ভালোবাসে, সেটা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। কারণ তোমার মতো করে মনে হয় না কোনো মেয়ে আমাকে ভালোবাসবে এভাবে। আমার তো কখনো মনে হয়নি যে আমি তোমাকে আবারও দেখা পাবো, আবারও কখনো কথা বলতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা হয়তো সেই ইচ্ছাটা করে দিয়েছে। সবাই জানে আমি রাগী বদমেজাজি, কিন্তু আসলে আমি আমার মতো থাকি, তবে যতটুকু অন্যরকম হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি এখন আছো, এখন আমি ভালো হয়ে যাব, সত্যি কথা দিচ্ছি। তুমি শুধু আমার হয়ে থেকো। যদি তুমি জানো যে আমি এমন একটা লোক যার 2 সেকেন্ড বেঁচে থাকার কোনো ভরসা নেই, আমাকে যে কোনো সময়ে যে কোনো দিক দিয়ে অ্যাটাক করতে পারে, যদি আমি মারা যাই তাহলে কি করবে তুমি? তোমার সঙ্গে যদি আমার দেখা না হতো তাহলে আমি মনটাকে একটা না একটা কিছু দিয়ে বুঝাতে পারতাম যে হয়তো আমার ভাগ্যে নেই, তাই তোমার সঙ্গে আমার দেখা হয়নি। কিন্তু এখন তোমার সঙ্গে এতটা সময় পার করার পর, কথা বলার পর, এখন যদি তুমি আমার কাছ থেকে হারিয়ে যাও তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না। আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তারপর এভাবে আকাশ নীলার সঙ্গে অনেক কথা বলতে লাগলো, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর আকাশ সন্ধ্যাবেলায় দুজনে রিক্সা করে আসছে। তারপর নীলাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আকাশও চলে আসলো বাসায়। আর বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নীলার সঙ্গে কথা বলতে লাগলো। এদিকে আকাশ তার ল্যাপটপে কাজ করতে লাগলো, আর তখনই জুবায়ের আকাশকে কল দিল। আর জুবায়ের কল দেওয়ার পর আকাশকে বলতে লাগলো, স্যার আমি এইমাত্র খবর পেয়েছি যে কালকে রাত 11টায় ওই মেয়েগুলোকে পাচার করা হবে। আবার এখানে নতুন চালানো এসেছে, আর এখানে এমপি নিজে এটা করেছে। জুবায়ের, আমি নিজেই তোমাকে কল দিতে চাচ্ছিলাম। শোনো, আমি তোমাকে বিভিন্ন জায়গায় ফোর্স পাঠাতে বলেছিলাম, আর এসব গ্যাংয়ের মধ্যে যারা কাজ করে তাদের বড় মালগুলোকে মেরে ফেলবে, আর সবগুলোকে হাজতে নেবে, বুঝতে পেরেছো? তাহলেই মেইন যে মাথাটা আছে সে ঠিকই দেশে ফিরে আসবে। ঠিক আছে স্যার, আমি এখনই সবাইকে পাঠানোর ব্যবস্থা করছি, আর আপনি কোনো চিন্তা করবেন না। আমি সবকিছু রিপোর্ট আমি আপনাকে সঠিক সময় পাঠিয়ে দিব।
তারপর আকাশ কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পর আকাশ আবারও নীলার সঙ্গে কথা বলতে লাগলো। আর নীলার সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর আকাশও ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলো। আর কলেজে এসে আকাশ আর নীলা এক পাশে বসে গল্প করছিল। আর তখনই সবাই আকাশের দিকেই তাকিয়ে আছে। আর তখনই দেখলাম প্রিন্সিপাল স্যার এই দিক দিয়েই যাচ্ছে। তারা দুজনে দেখে দাঁড়িয়ে সালাম দিল। উনি আকাশকে দেখে ভ্রুকুচকে তাকালো। আকাশ মাথা নিচু করে ফেললো। তারপর স্যার কি যেন ভেবে চলে গেল। স্যার কি বুঝে ফেললো নাকি? আকাশ তো মনে হয় না স্যার এত কিছু বুঝে ফেলবে। তারপর আকাশ আবারও নীলার সঙ্গে গল্প করতে লাগলো। আর নীলা তখন বলতে লাগলো, আচ্ছা তুমি না আমাকে বলেছিলে যে তোমার মা ছাড়া আর কেউ নেই, কিন্তু তুমি আন্টির সঙ্গে আমাকে দেখা করিয়ে দিচ্ছ না কেন? চলো আজকেই আন্টির সঙ্গে দেখা করব, কথা বলবো। আর না হলে তুমি কল দাও, আমি কথা বলি। নীলা, আসলে আমার মা কথা বলতে পারে না। একটা অ্যাক্সিডেন্টে আমার মার কণ্ঠ নিস্তব্ধ হয়ে গিয়েছে। আমার মা সব কিছুই বুঝতে পারে, শুধুমাত্র কথাই বলতে পারে না। এটা আজ থেকে 2 বছর আগে হয়েছে। এখন এভাবেই আছে, মাঝে মধ্যে ভিডিও কলে ইশারায় কথা বলে। ও আচ্ছা, সরি, আসলে আমি বুঝতে পারিনি, প্লিজ ক্ষমা করে দিও। আচ্ছা চলো যাই। আচ্ছা তুমি কিন্তু আমাকে একটা বিষয়ে বললে না। সবকিছু তো বললে, তুমি এখানে ছদ্মবেশে কেন আছো? বললাম না, সময় হলেই এটা বুঝতে পারবে। চলো এখন ক্লাসে যাই। তারপর আকাশও ক্লাসে চলে আসলো। আর ক্লাসে এসে ক্লাস করতে লাগলো। তারপর স্যার হঠাৎ করে বলল কলেজে নাকি অনুষ্ঠান হবে 26শে মার্চ উপলক্ষে। আর সেখানে সবার থাকাটা বাধ্যতামূলক। আকাশও একটা প্ল্যান ভাবলো, কারণ এই 26শে মার্চে এই স্যারের আসল রূপটা সবাইকে দেখাবে। এর আগে আকাশকে সকল প্রস্তুতি নিতে হবে। এসব ভাবতেই সময়টা কেটে যায়। তামিম ক্লাস থেকে বেরিয়ে সোজা প্রিন্সিপালের রুমে চলে গেল। আর প্রিন্সিপালের রুমে এসে আকাশ যথারীতি স্যারকে সালাম দিয়ে দরজাটা লক করে দিল। আর তখন প্রিন্সিপাল তামিমকে বলতে লাগলো, কি ব্যাপার, তুই আমার রুমে এসেছিস? আমি না তোকে বলেছি তুই আমার যখন তখন রুমে আসবি না? তবুও কেন এসেছিস? তোকে সময় করলে আমি নিজেই ডাকবো। আমার একটা কথা আছে। আমি নীলাকে আমার বিছানায় নিয়ে যেতে চাই। আর নীলাকে বিছানায় নিয়ে গিয়ে নীলাকে পাচার করে দিতে চাই। এখন আপনি কি বলেন? এটা কখনোই সম্ভব না, কারণ রফিক সাহেব নিজে আমাদের সঙ্গে কাজ করে। রফিক সাহেব যদি জানতে পারে তাহলে আমি কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে, কারণ তিনি নিজেই এমপি। তাহলে চলেন দুজনে মিলে শেষ করে দেই, তাহলেই তো হয়। আর এমপি সাহেব তো জানতেও পারবে না যে আমরা এটা করেছি। এই বিষয়ে আমরা ভুলভাল বুঝিয়ে দিব। রফিক, তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুই চেষ্টা করে দেখতে পারিস। আমি এটা কখনোই পারবো না। যদি তুই এটা পারিস তাহলে আমাকে বলবি, কিন্তু ধরা খেলে কিন্তু আমি এটার মধ্যে নাই। ঠিক আছে, আজকে রাতে একটা চালান তো এমপি সাহেব আমাদেরকে বলেছে দিবে। তাহলে তো ভালোই হবে, তাই না? এই চালানটা যদি দিতে পারে তাহলে আমাদের কোটি টাকা লাভ হয়ে যাবে। হ্যাঁ, আজকে রাতে 11টায় সকল লোকজন নিয়ে সেখানে রেডি থাকবি। আমি সময় সুযোগ হয়ে সেখানে আসবো, বুঝতে পারছিস? আর এমন সেফটি দিবি যেন সিআইডির টিম কেন, এর চেয়ে বেশি কিছু যদি আসে তাহলে যেন আমরা প্রতিহত করতে পারি, বুঝতে পারছিস? আর কাজটা খুব দ্রুত সঙ্গে করবি। ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম। আর আজকে একটাকে আমাকে পাঠিয়ে দিয়েন। আর মিথিলাকে আমারও পছন্দ হয়েছে, মিথিলাকে আমার কাছে পাঠিয়ে দিয়েন। তুই দিন দিন কতটা খারাপ হয়ে যাচ্ছিস সেটাই তো বুঝতে পারছিস না। সময় হলে তুই আমার গোপন জায়গায় চলে যাস, বুঝতে পারছিস? আর কোশ্চেন কালেও যদি কখনো ধরা পড়ে যায় তাহলে এটা প্রকাশ করবি না। তারপর আমি চলে আসলাম। আর আমি পকেট থেকে আমার ড্রাগসের প্যাকেটটা রনিকে দিলাম। আর রনি সেটা নিয়ে আমাকে কিছু টাকা দিল আর চলে গেল। এদিকে আমি নীলার সঙ্গে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। আর তখন নীলা বলল, এই যে দেখো, ফুচকা খাবো, প্লিজ না করো না। আমার অনেক দিনের ইচ্ছে ফুচকা খাবো তোমাকে নিয়ে।
কিন্তু সেটা পূরণ হচ্ছে না। এ মামা ফুচকা দিয়েন, অনেক বেশি ঝাল করে। এইসব খাওয়া যে ভালো নয়, তুমি কেন খাবে শুধু শুধু? আর এই এত দূর থেকে তুমি এই ফুচকা অর্ডার দিচ্ছ? সত্যি তোমাদের মেয়েদের যে ফুচকা দেখলে কি হয় সেটাই তো বুঝতে পারে না। আর এত ঝাল খেলে অবস্থা কিন্তু তোমার খারাপ হবে বলে দিলাম। প্লিজ না করো না, আমি কিন্তু ফুচকা খাবো এবং তুমিও খাবে, আর অনেক ঝাল দিয়ে খাবো। ঝাল ছাড়া মজা লাগে না, বুঝতে পারছো? তুমি তো ঝাল খেতে পারো না, তাহলে বিয়ের পর না হয় তোমাকে ঝাল খাওয়া শেখাবো। তারপর আর কি করার, তারপর নীলার সঙ্গে গিয়ে ফুচকা খেতে লাগলাম। আর 2টা ফুচকা খেয়েই আমার কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হচ্ছে। আর নীলার দিকে তাকিয়ে দেখি নীলার কোনো রকম কিছুই মনে হচ্ছে না, আমার ঠোঁট লাল হয়ে আছে। আর তখন নীলা আমাকে দুষ্টুমি করে বলল, কি ব্যাপার মহারাজ, আপনার দেখি অবস্থা খারাপ, তা মিষ্টি দিতে হবে নাকি আপনাকে? আমি তো মিষ্টি দেওয়ার জন্যই বসে আছি। থাক, আমার মিষ্টির দরকার নেই, আমি এভাবেই ভালো আছি। তুমি কি এগুলো খাবে নাকি? তাড়াতাড়ি চলো, আমি বাসায় যাব। আমার এখানে থাকলে আমি নিশ্চিত মাথা ঘুরে পড়ে যাব। তখনই নীলা উঠে এসে আমার ঠোঁটের মধ্যে আলতো করে একটা চুমু দিল। আমি লজ্জায় সেখান থেকে উঠে বিলটা দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর আমার পেছন পেছন নীলাও দৌড়াতে দৌড়াতে আসলো। আর দৌড়াতে দৌড়াতে এসে আমাকে বলতে লাগলো, এত লজ্জা পেলে কি হয় নাকি? আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি কেন এই দেশে এই কলেজে আছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর স্যারই বা তোমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন? আমি তোমাকে বলেছি তো, আমি এখন তোমাকে কোনো কিছুই বলতে পারবো না। যদি এখন আমি তোমাকে বলতাম তাহলে তো অনেক আগেই সেটা বলতে পারতাম, তাই না? আমি বলেছি যে সময় হলে তুমি ঠিকই যে আমার পরিচয়টা জানতে পারবে। তবে একটা কথা, তোমার বাবা কি সব বিজনেস করে সেটা কি তুমি জানো? না বাবা কি সব বিজনেস করে সেটা তো আমি জানি না। বাবাও আমাকে কখনোই বলেনি যে আমি এই বিজনেস করি। কিন্তু কেন তুমি এসব প্রশ্ন করছো? তোমাকে যেহেতু তোমার বাবা নিজে থেকে কোনো কিছুই বলেনি, তাহলে তুমি আর কোনো কিছু জিজ্ঞেস করো না। তবে তুমি একটা জিনিস জেনে রাখো যে তোমার বাবা অনেক খারাপ কাজ করে আসছে বেশ অনেক দিন ধরে। তোমার বাবার যদি কোনো কিছু হয়, আমি বলতে চাচ্ছি তোমার বাবা অনেক বড় সমস্যায় পড়বে। কিন্তু যদি সবকিছু আদালতের কাছে স্বীকার করে তাহলে তো ভালো, আর স্বীকার না করলে তাহলে এমনকি ফাঁসিও হতে পারে। এটা শোনার পর প্রতিটা মেয়ের কাছে কতটা খারাপ লাগবে সেটা আমি জানি, এবং তুমিও বুঝতে পারছো যে আমার কতটা খারাপ লাগছে। কিন্তু আমার বাবা যদি আইন লঙ্ঘন করে থাকে, আমার বাবা যদি কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে আইন তো সবার জন্য সমান, তাই না? তো আমি চাইবো যে আইন তার মতো শাস্তি দেখ। কিন্তু আমি তো ওনার মেয়ে, তার জন্য একটু কষ্ট লাগবেই, কারণ এতদিন আমাকে বাবাই সব করেছে। সেই ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর থেকে বাবা আমাকে কোনো অভাব বুঝতে দেয়নি। ঠিক আছে, আজকে তুমি আমার বাসায় চলো, আজকে তুমি আমার পরিচয় জানতে পারবে। তারপর আমি নীলাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসলাম। আর আমার ফ্ল্যাটে এসে নীলা অবাক হয়ে তাকিয়ে আছে। আর আমি আমার ল্যাপটপটা অন করে নীলাকে দেখাতে লাগলাম। আর নীলা কোনো কথা বলতে পারছে না। আর কিছুক্ষণ পর নীলা কান্না করলো। আর আমি নীলাকে কফি বানিয়ে এনে দিলাম। আর তখন নীলা বলতে লাগলো, তুমি একজন সিআইডি অফিসার, তোমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেটাই পালন করবে। এটা ছাড়া আমার আর কোনো কিছু বলার নেই। আর আমার বাবা যেসব অপকর্ম করছে সেটা আমার এখন নিজেই ঘৃণা হচ্ছে, কারণ আমার মতো একটা মেয়ে থাকতে উনি আমার বয়সী মেয়েদেরকে যে বিদেশে পাচার করছে, এটা কতটা নির্মম একটা কাজ এটা তো আমি বুঝতে পারছি। এছাড়া মাদক দ্রব্য এসবের পেছনেও আমার বাবার হাত রয়েছে। আমার বাবার বিরুদ্ধে যে সকল প্রমাণ জোগাড় করা হয়েছে এগুলো আসলেই সত্যি। তোমার দায়িত্ব তুমি পালন করে যাবে, এটা নিয়ে আমি কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না। ঠিক, আমি এমনটাই তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। তুমি আমার ভালোবাসার পাওয়ার যোগ্য, কারণ তুমি যদি আমাকে অন্য কিছু বলতে তাহলে আমি তোমাকে কখনো ভালোবাসতাম না। তোমার এই কথাটা শোনার পর তোমার প্রতি আমার শ্রদ্ধাবোধ বেড়ে গিয়েছে, এটা একদম 100% বুঝতে পারছো। আর আমি যে সিআইডি অফিসার এটা তুমি কলেজে কখনোই প্রকাশ করবে না, ওকে?
ঠিক আছে, আমি না হয় প্রকাশ করব না, কিন্তু তোমার যদি কোনো বিপদ হয় তখন কি করবে? ওরা কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? ওরাও যদি তোমার পরিচয় একটা বার জানতে পারে তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবে, কারণ ওদের হাত অনেক শক্তিশালী। তারপর আমি নীলাকে আলতো করে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু দিলাম। আর তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছু সহ্য করতে পারবো, বুঝতে পেরেছো? আর তোমাকে আমি একটা জায়গায় পাঠিয়ে দেব, নাহলে তুমি এখানে থাকলে তোমাকে ওরা কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। আর আমি তোমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমার মা কিন্তু কথা বলতে না পারলেও সবকিছু ঠিক আছে, অনেক মজার মানুষ। ওকে, ঠিক আছে, তাহলে আমি বাবাকে কোনো কিছুই জানাবো না। আমি এখনই তোমার মায়ের কাছে চলে যেতে চাই, আর আমি চাই না যে আমার কারণে তোমার কোনো সমস্যা হোক। আজ থেকে আমি আর কখনো বাবার পরিচয় দিব না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমার বাবা এতটা নিজের মনের মানুষ। সত্যি, তুমি যদি আমাকে না বলতে তাহলে আমি কখনোই জানতেই পারতাম না। তারপর আকাশ নীলাকে আকাশের মায়ের কাছে পাঠিয়ে দিল। আর এদিকে বেশ দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল, আর একে একে ওদের সকল কার্যকলাপ আকাশ বন্ধ করে দিল। আর ওদের মাথা খারাপ দিয়ে উঠলো। আর দেখতে দেখতে সেই 26শে মার্চ চলে আসলো। আজকে কলেজে অনুষ্ঠান, আর আকাশ খবর পেয়েছে ওদের বস বাংলাদেশে ফিরে এসেছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হলো তাদেরই বস। এটা হয়তো সবাই জানে না, কারণ সবাই ওনাকে ভালো নামে চেনে। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। আকাশ সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল, আর রেডি হয়ে সোজা সে অনুষ্ঠানে চলে আসলো। আর অনুষ্ঠানে এসে আকাশ বসে আছে। একে একে সবাই পারফর্ম করে যাচ্ছে। আকাশ মাইক্রোফোনে সবাইকে বলতে লাগলো, তোমরা মঞ্চের নিচে যেভাবে আছো তোমরা সেভাবেই থাকবে। আমি না বলা পর্যন্ত তোমরা কোনো অ্যাটাক করবে না। আর প্রিন্সিপালকে ওই বসের সঙ্গে যে বসে আছে এই দুজনকে আমি দেখব, তোমরা বাকি লোকগুলোকে দেখবে, ঠিক আছে? আমার কথা ছাড়া কোনো কিছু করবে না, কারণ একটা ভুল হলেই কিন্তু ওরা পালিয়ে যেতে পারে। তারপর আকাশ সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করলো। আর অপেক্ষা করতে করতে সেই সময়টা চলে আসলো। আর আকাশ সবাইকে ফায়ার করতে বলল, আর যথারীতি সবাই ফায়ার করতে লাগলো। আর আকাশ গিয়ে প্রিন্সিপাল আর সেই বসটাকে মারতে লাগলো। ওরাও আকাশকে মারতে লাগলো। সবাই যে যার মতো ছুটোছুটি করতে লাগলো। আকাশ সবাইকে কলেজের গেট বন্ধ করে দেওয়ার জন্যে বলল, যেন কেউ বের হতে না পারে। তারপর আকাশ ফায়ার করতে করতে প্রিন্সিপালের পায়ে গুলি করলো। আর সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল পড়ে গেল। আর আকাশ সেই বসকে একটা হাতে গুলি করলো। আর যথারীতি আকাশ তার কোমর থেকে হ্যান্ডক্যাপ বের করে অ্যারেস্ট করলো। তারপর আকাশ জুবাইরকে বলল সবাইকে একসঙ্গে মাঠে আনার জন্য। আর আকাশ স্টেজে উঠলো, সঙ্গে তার টিম আছে। আকাশ বলতে লাগলো, আপনারা শান্ত হন, আমরা সিআইডি থেকে এসেছি। ওনারা ছদ্মবেশে দেশের মধ্যে নারী পাচার, মাদকদ্রব্য এসব নানা অপকর্মে লিপ্ত ছিল। এতদিন মুখোশ পড়েছিল। আজকে আমরা এসে সেই লোকগুলোকে ধরতে পেরেছি। আর আমাদের এই অপারেশনের পিছনে বিশেষ অবদান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনাদেরকে সত্যি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর সবাই হাততালি দিতে লাগলো। আর আকাশ সবাইকে নিয়ে চলে আসলো। আর আকাশকেও স্যারেরা অনেক সম্বর্ধনা দিতে লাগলো। তারপর এসব করতে করতেই একটা দিন পার হয়ে গেল। আর আকাশও ছুটি নিয়ে সরাসরি বাড়িতে চলে আসলো। আর বাড়িতে এসে দেখে আকাশের মায়ের সঙ্গে নীলা বেশ গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। তারপর যথারীতি তাদের বিয়েটা পারিবারিকভাবেই বিয়ে হয়ে গেল। আর এখন আকাশ দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। তারপর কোনো কিছু না বলে আকাশ বাসর ঘরে প্রবেশ করলো। আর গিয়ে দেখে নীলা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ যেতেই আকাশকে সালাম করলো। আর আকাশ নীলাকে বুকে জড়িয়ে ধরলো। আর তখন নীলা বলতে লাগলো, আমার বাবার হয়তো ফাঁসি হবে, কিন্তু সেটা আমার কোনো দুঃখ নেই। ওনার সাজা উনি পেয়েছে। তোমার কাছে শুধু আমি একটাই চাইবো, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমার জীবনের কোনো লক্ষ্য নেই। আমি সব সময় তোমার সাথে থাকতে চাই। প্লিজ, আমি যাই কিছু করি না কেন
তুমি তোমার কাছে রেখে দিও, যদি কখনো আমি ভুল করি তাহলে আমাকে শাসন করো, কিন্তু কখনো ভালোবাসাটা আমার কাছ থেকে কেড়ে নিও না। না, তোমার কাছ থেকে কখনোই আমি ভালোবাসাটা কেড়ে নেব না। তোমাকে সব সময় আমি আমার বুকের মাঝে আগলে রাখবো। তা এখন কি আপনাকে নিয়ে অন্য জগতে যাওয়া যায়? আমি কি অন্য জগতে যাওয়ার জন্য না করেছি, নাকি আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন? কারণ আপনার সম্পদ আপনি কিভাবে ব্যবহার করবেন না করবেন সেটা আপনি জানেন। তবে আমার একটা চাওয়া আছে, আমি যেন খুব তাড়াতাড়ি মা হতে পারি। তারপর আকাশ নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার সকল গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।